যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েল ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ফিলিস্তিন। এতে ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে। এছাড়া চুক্তির অংশ হিসেবে হামাস আরও ২ জিম্মি মরদেহ ফেরত দিলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং খোলা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস গাজায় বেসামরিক জনগণের উপর হামলা পরিকল্পনা করছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল এ নিয়ে ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৮ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। তবে এ মরদেহ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস। এ নিয়ে ইসরায়েলের কাছে হামাসের হস্তান্তরকৃত মরদেহের সংখ্যা ১২ জন। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং খোলা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, মৃত জিম্মিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতি চুক্তির কাঠামো বাস্তবায়নে হামাস কিভাবে তাদের ভূমিকা বাস্তবায়ন করে তার উপর নির্ভর করবে রাফা ক্রসিং খোলার বিষয়টি। যদিও ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলের রাফা ক্রসিং পুনরায় চালু করার কথা ছিল। অন্যদিকে নেতানিয়াহু সরকারকে জিম্মিদের চুক্তি বাস্তবায়ন এবং গাজার বাকি মৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। তারা জানায়, নেতানিয়াহুর পদত্যাগ এবং বাকি সমস্ত জিম্মিদের ফিরে না আসা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে। এদিকে হামাস গাজায় বেসামরিক জনগণের উপর হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর হামাস হামলা চালালে গাজার জনগণকে সুরক্ষা এবং যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, হামলা হলে তা চলমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অর্জিত শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করবে। শারমিন স্বপ্না, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এক বিবৃতিতে আইসিসি বলছে, গাজা গণহত্যার জন্য নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারে ইসরায়েলের অনুরোধ প্রণিধানযোগ্য নয়। ইসরায়েল চলতি বছরের মে মাসে আদালতকে মামলায় আইসিসির এখতিয়ার আছে কিনা তা নিয়ে একটি পৃথক চ্যালেঞ্জের জন্য পরোয়ানা খারিজ করার জন্য অনুরোধ করে। আদালত গত ১৬ জুলাই সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ইসরায়েল জুলাইয়ের ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়েছিল, কিন্তু আইসিসির বিচারকরা ১৩ পৃষ্ঠার রায়ে আবেদনটি খারিজ করে দিয়ে ঘোষণা করেছে চেম্বার অনুরোধটি প্রত্যাখ্যান করেছে। গাজায় ইসরায়েলের হামলায় গত ২ বছরে অগণিত প্রাণহানি ও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধকে নেতানিয়াহু নিজ রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন মামলা থেকে মনোযোগ সরানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব সমস্যার একটিও শেষ হয়ে যায়নি। যদি নেতানিয়াহু নতুন কোনো যুদ্ধ করতে না পারেন, তাহলে আগামী নির্বাচনের আগে এবং পরে তার সামনে কি চ্যালেঞ্জ আছে, জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। এর আগে দেখা যায় দেশটি আন্তর্জাতিক মঞ্চে এমন একা এর আগে কখনোই হয়নি। বিশ্লেষকদের দৃষ্টিতে নেতানিয়াহু বিচ্ছিন্নতার প্রতীক হয়ে উঠেছেন। গত ২ বছরে ইসরায়েলের হাতে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু এবং গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের দৃশ্য বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে। তাই নেতানিয়াহুর সরকার যদি আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ সীমাবদ্ধ করতে না পারে, তবে সেখানে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের সংবাদ কিছু সময়ের জন্য হলেও ইসরায়েলের বিচ্ছিন্নতাকে আরও দৃঢ় করবে। এরপরই নেতানিয়াহু যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন সেটা দেশটির ডানপন্থীদের কাছ হতে। নেতানিয়াহু তার সরকার টিকিয়ে রাখতে প্রধানত দেশটির চরম ডানপন্থী দলগুলোর সমর্থনের উপর নির্ভর করেন। তাই ডানপন্থীরা জোট সরকার ভেঙে দিতে পারেন সেই শঙ্কাও রয়েছে। এদিকে আইসিসি ও আইসিজে এখনও নেতানিয়াহু ও ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে পারে সেই শঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ও আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিবেচনা করছে। মনে করা হচ্ছে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুকে এর জন্য দায়ী করা হবে। যদি তারা দোষী সাব্যস্ত হন, আইসিসি সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত জেল দিতে পারে। এরপরই আছে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান অর্থনৈতিক ও সামরিক সহায়ক এবং কূটনৈতিক শক্তি।
যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল গুরুতর সমস্যার মুখোমুখি হতে পারে। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর জেলে যাওয়ার সম্ভাবনা এখনও রয়ে গেছে। ট্রাম্প ইসরায়েলি সংসদে বক্তব্য দেওয়ার সময় ইঙ্গিত দেন যে গাজায় ইসরায়েলের দীর্ঘ যুদ্ধ এবং নেতানিয়াহুর দুর্নীতি মামলার মধ্যে সংযোগ আছে। বর্তমানে নেতানিয়াহুর ৩টি দুর্নীতি মামলা চলছে। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে আছে ঘুষ নেওয়া, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ। দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইয়েমেনের উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়েছে। শনিবার ইয়েমেনের এডেন বন্দরের কাছাকাছি এলাকায় এই হামলা হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাণিজ্যিক জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে, হামলার শিকার হওয়ার সময় জাহাজটি এডেন থেকে ২১৪ কিলোমিটার পূর্বাঞ্চলে অবস্থান করছিল। হামলা পরপরই জাহাজে আগুন ধরে গেছে। তবে জাহাজটি কোন দেশের এবং গন্তব্য কোথায় ছিল তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি। কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ইউকেএমটিও। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পরমাণু কর্মসূচিতে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার দিন শনিবার এ ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে চুক্তির সব ধারা, যার মধ্যে রয়েছে পরমাণু কর্মসূচির উপর আরোপিত সীমাবদ্ধতা এবং পর্যবেক্ষণ ব্যবস্থা, সবই বাতিল বলে গণ্য হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ। ২০১৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে বলেন, এই ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। শনিবার রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেডের লখনৌ ইউনিটে তৈরি সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচটির উদ্বোধন করেন। এ সময় ব্রহ্মসের ক্ষমতার ওপর জোর দিয়ে রাজনাথ বলেন, এর সুপারসনিক গতি, নির্ভুলতা এবং দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পরিণত করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। সংবাদ মাধ্যম CNN-এ বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া সফরের সময় এই বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ংইয়ংয়ের সাথে যোগাযোগ শুরু হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল। সরকারি অচল অবস্থার 18তম দিন চলছে যুক্তরাষ্ট্রে, চলছে গণছাঁটাই। তারপরও ব্যবসা চলছে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা এবং মনোরম জাতীয় উদ্যানগুলোতে। প্রবেশপথে টোল বুথে কোনো কর্মী না থাকলেও খোলা লেখা সাইনবোর্ড দেখে ঢুকে পড়েন দর্শনার্থীরা। অচল অবস্থার কারণে প্রবেশ ফি মওকুফে পূর্ণ সুযোগ নিচ্ছেন তারা। পার্কে আগের সাথে কোনো পার্থক্য নেই বলছেন দর্শনার্থীরা। মন্তব্যের জন্য কোনো কর্মী ছিলেন না ভিজিটার্স সেন্টারে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু পরিষেবা সীমিত হলেও কার্যক্রম চালিয়ে যাবে পার্ক কর্তৃপক্ষ। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।